দর্শক, বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ৯টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে আরও বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হচ্ছেন আইআইডিএফসি এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারোয়ার। জনাব সারোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24 এর আয়োজনে। আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে পাচ্ছেন। আপনি প্রতিবেদনটিতে দেখছিলেন যে সরকার কিন্তু প্রায় মাসখানেকের মধ্যেই নন ব্যাংকিং যে 9টি প্রতিষ্ঠান রয়েছে সেগুলো অবসায়ন করতে যাচ্ছে, এমন একটা গুঞ্জন কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এটি আসলে এই খাতের প্রতি যে মানুষের যে আস্থাহীনতা, সেটি আসলে বাড়িয়ে দিবে কিনা, আরো কি মনে করছেন আপনি? ধন্যবাদ। আসলে এই যে বিষয়টা আপনারা বললেন, এটা অনেকদিন থেকেই কিন্তু ওই গুঞ্জন চলছিল, কি করবে কি করবে না। আমি শুরুতে একটু বলে রাখি, আমি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ আইডিএফসির আমি ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কিন্তু আমি কর্মরত নেই। আমি রিটায়ার করেছি 1 এপ্রিল থেকে। তো আমি এই মুহূর্তে আসলে ওই খাতের বাইরেই আছি। বাট যেহেতু ওই খাতে দীর্ঘদিন থেকে ছিলাম, সেজন্য যে এটা আসলে অনেকদিন থেকে একটা সিদ্ধান্তহীনতার মধ্যে ছিল, এটা কি মার্জার হবে নাকি বন্ধ হবে না কি হবে। এই খাতের উপর প্রথম আঘাতটা আসলো কিন্তু 2019 সালে, যখন পিপলস লিজিং লিকুইডেশনের একটা সিদ্ধান্ত হয়, লিকুইডেটর নিয়োগ করা হয় বাংলাদেশ ব্যাংক থেকে। তখনই কিন্তু এই খাতের উপর আঘাতটা আসে এবং এই সেক্টরটার উপরে মানুষের আস্থার সংকট দেখা দেয়। তো সেই সময় আসলে আমরা রেগুলেটর থেকে কোন রকম পজিটিভ মেসেজ আসেনি যে না, যারা আমানতকারী যারা আছেন তারা তাদের টাকা ফেরত পাবেন, যেটা ব্যাংকের ক্ষেত্রে বলা হচ্ছে। তাতে কি হলো, অন্যান্য আর্থিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর উপরও মানে ডিপোজিটারদের একটা প্রেশার ক্রিয়েট হলো ফান্ড উইথড্রয়ালের জন্য। মানে এখানে আর্থিক প্রতিষ্ঠানগুলো কি করে, আপনার ডিপোজিটার বা ব্যাংক থেকে ফান্ড নিয়ে এটা আবার ফার্দার ইনভেস্ট করছে তারা লোন হিসাবে। তো ওই সময় যখন আস্থার সংকট সৃষ্টি হলো, তখন অধিকাংশ ব্যাংক কিন্তু মুখ ফিরে নিল যে না, আর্থিক খাতে মানে আর্থিক প্রতিষ্ঠানকে আর কোনো লোন দেওয়া যাবে না। অন্য এবং তাদের লোন তারা চেষ্টা করলো কমিয়ে আনার, উইথড্র করার এবং ডিপোজিট উইথড্র করার। অন দ্য আদার হ্যান্ড ডিপোজিটাররা হুমড়ি খেয়ে পড়লো যে আমাদের টাকা ফেরত দেন, এই ইন্টারেস্ট আপনার প্রিন্সিপালে দিয়ে দেন। তো এটাতে হলো কি, অন্য সবগুলো আর্থিক প্রতিষ্ঠান একটু প্রেসারে পড়ে গেল। এবং সেই প্রেসার কাটায় উঠতে না উঠতে 2020 সালে ইন্টারনাল লিজিং নিয়ে একটা মামলা হলো হাইকোর্টে, এটা আপনারা জানেন। তো সেটা আরো সিচুয়েশনটা অ্যাগ্রেভেট করলো, আরো এটা মানে ডিটেরিয়েট করলো, খারাপ হলো। এরপরে তো কোভিড আসলো 2020 সালে, 20-21 কোভিড গেল, 22-এ একটা ইন্টারেস্ট মানে ডিপোজিট রেটে একটা ক্যাপ করে দিল সেন্ট্রাল ব্যাংক যে 8% উপরে যাওয়া যাবে না। তখন অলরেডি অনেকগুলো ব্যাংক 8.5% বাংলাদেশ টাকা ব্যাংক নিচ্ছিল কিন্তু তখন। এই খাতের পর্যবেক্ষণ করছে, তারা দীর্ঘদিন ধরে এটার উন্নয়নে কিন্তু অনেক ধরনের কাজ করছে। আপনি কি মনে করছেন যারা যে ধরনের পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো এই মুহূর্তে সঠিক কিনা, বা এটা আসলে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? এখানে আমি বলি আপনাকে, ধরেন এই যে আমি যেটা ব্যাকগ্রাউন্ডে গেলাম, 2020-21 সাল থেকে কিন্তু এই প্রবলেম গুলো শুরু হলো। এবং যেহেতু ফান্ডের কোনো যোগান ছিল না, মানে ডিপোজিট পাওয়া যাচ্ছিল না, ব্যাংক থেকে ফান্ড পাওয়া যাচ্ছিল না, সে কারণে নতুন করে লোন ডিসবার্স করাও ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তাতে কি হলো, যেই পোর্টফোলিওটা ছিল গত 4 বছর ধরে বা 5 বছর ধরে, সেখান থেকে ভালো লোনগুলো আদায় হয়ে গেল, খারাপ লোনগুলো মানে থেকে গেল। এবং সেটা কি হলো, এনপিএলটা বেড়ে গেল। কারণ যদি নতুন লোন ডিসবার্স হতো, তাহলে কিন্তু এনপিএল এর হারে বাড়তো না। বাট নতুন লোন ডিসবার্স করার মতো কোনো ফান্ড তো তখন আর অ্যাভেলেবল, ফান্ডের সোর্স সব বন্ধ হয়ে গেছে। তো এই সিদ্ধান্তটা আরো আগে থেকেও নেওয়া যেত, যে আইদার লিকুইডেশন অথবা মার্জার, যাই হোক, এটা কিছু করা যেত। কারণ এই গত 4-5 বছর ধরে নতুন ব্যবসা হয়নি, নতুন ইনভেস্টমেন্ট হয়নি, কিন্তু অপারেটিং কস্ট তো ছিল। একটা প্রতিষ্ঠান চালু রাখতে গেলে যে খরচটা, সেই খরচটা তাদেরকে মিট করতে হয়েছে। ইভেন ডিপোজিটে টাকা দিতে না পারলে হয়তো বেতন দিতে হয়েছে লোকজনকে, ভাড়া দিতে হয়েছে, আদার কস্ট দিতে হয়েছে, অনেকগুলো ব্রাঞ্চ ক্লোজ টোজ করার পরেও কিন্তু এই যে সিচুয়েশনটা, যদি সিদ্ধান্তটা 2 বছর আগে আসতো, তাহলে কিন্তু এত খারাপ হতো না। এখন যেটা হচ্ছে যে আমরা যেটা চাই যে যারা আমানতকারী আছে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। কারণ যদি আজকে আমানতকারী ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু অন্য যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান এখন মোটামুটি বা একটু ভালোভাবে রান করছে, তারাও কিন্তু সমস্যা পড়বে। এই যে কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে, অনলাইন নিউজের সমানে কিন্তু আসতেছে যে 9টা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থেকে কিন্তু কোনো মেসেজ আসেনি যে এই আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার হলে যে তার আমানতকারীরা ক্ষতিগ্রস্ত হবে না, তারা টাকা পাবে বা কি হবে। তো তাতে কি হচ্ছে, আমানতকারীরা ভাবছে যে আজকে 9টা হচ্ছে, আগামী মাসে হয়তো আরো 5টা 6টা 7টা 8টা যাবে, সুতরাং টাকাটা আগে উঠে নি।
এই যে প্রেসারটা ক্রিয়েট হচ্ছে কন্টিনিউয়াসলি, সিচুয়েশনটা খারাপের দিকে যাচ্ছে। জনাব তো যাই সারোয়ার, হোক, আপনি আসলে দেরিতে মূলত হলেও আমি বলতে চাই, আস্থাহীনতার কথাই কিন্তু বলছিলেন, আমরা দেখতে পেয়েছি এখানে এই খাতের প্রতি যে জি, মানুষের আস্থাহীনতা সেটি ক্রমান্বয়ে বাড়ছে। কিন্তু বিশ্বের উন্নত দেশগুলো রয়েছে সেগুলোর সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাদের এই প্রতিষ্ঠানগুলো তো বেশ ভালো করছে। আমাদের ঘাটতিটা আসলে কোথায়, সে ব্যাপারটা বলবেন, এবং সরকার এই খাতের উন্নয়ন আসলে কি ধরনের পদক্ষেপ নিতে পারে এই মুহূর্তে এসে? আমরাও তো একসময় খুব ভালো করেছিলাম। যদি আপনি বলেন যে 2017-18 পর্যন্ত অনেক মানে ভালো ইয়ে হচ্ছিল। এরপরে আপনারা খেয়াল করেছেন যে বেশ কয়েকটা প্রতিষ্ঠানে যে নিয়মগুলো আসলো, আপনারা দেখলেন যে দেখা গেলো যে প্রতিষ্ঠানের বোর্ডে নতুন লোক ঢুকতেছে, বোর্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্যাপিটাল মার্কেট থেকে তারা শেয়ার কিনে নতুন ডাইরেক্টর এখানে ঢুকছে। আমরা তখনই কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নজরে এনেছি যে আপনারা দেখেন এই যে লোকগুলো এখন বোর্ডে, যেমন বিআইএফসি বা এই ধরনের আরো দু একটা প্রতিষ্ঠান যারা বোর্ডে আসতেছে, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, এরা কিন্তু মূল শেয়ার হোল্ডার না। এরা হচ্ছে আরেকজনের প্রতিনিধি, মানে আরেক প্রতিষ্ঠানের প্রতিনিধি। সেই প্রতিষ্ঠানের পেছনে কে আছে এই লোকগুলো আপনারা দেখেন। এই যে পিকে হালদারের কথা বলা হচ্ছে বা এখন মানে সবে মানে বিগত সরকারের কথা বলা হচ্ছে, কিন্তু এটা তো শুরু হয়ে গেছে 17-18 থেকে, যখন হঠাৎ করে দেখা গেল যে ব্যাংকগুলোর বোর্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন লোকজন বোর্ডে চলে আসতেছে, যারা আসছে তারাও ডামি, তারা কিন্তু রিয়েল শেয়ার হোল্ডার না। তো তখন থেকে যদি এই গভর্নেন্সের বিষয়টা নজর দেওয়া হতো, যে কারা আসতেছে এখানে, তারা কিভাবে আসতেছে, এটার অবস্থাটা কি, এবং তারা আসার পরে টাকাগুলো কোথায় যাচ্ছে, তখন থেকে কিন্তু যদি সেটা শক্ত হাতে হাল ধরা যেত, তাহলে হয়তো আজকে আমরা এই অবস্থায় আসতাম না। আমরা কিন্তু বারবার কেন্দ্রীয় ব্যাংকের নজরে এনেছি যে আপনারা দেখেন এই যে বিআইএফসির বোর্ডে এখন কারা আসতেছে। আমরা শুনতেছি পেছনে পিকে হালদার, বাট সামনে দেখতেছি অন্য লোক। বিভক্ত দিকের কে আসছে, ইন্টারনেট দিকে কে আসছে, পিকে হালদার তো বোর্ডে নাই, কিন্তু বোর্ডে আছে দামি সব লোকজন। তাহলে এগুলো আপনারা আগে থেকে এখন দেখেন, যে তদন্ত করে দেখেন যে এখানে এরা কিভাবে আসলো, কি হচ্ছে এখানে। তো এই সমস্যা শুরু হয়ে গেছে তখন থেকে, 18-19 থেকে এই সমস্যাগুলো শুরু হয়ে গেছে। তো জনাব সারোয়ার, এখন আপনাকে মেইন অসংখ্য সমস্যা ধন্যবাদ ছিল, আমাদের সাথে Business24 এর এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আমরা আপনাদের কাছ থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, যাতে গ্রাহকের আস্থা আসলে পুরোপুরি ফিরে আসে। দর্শক, বন্ধ হয়ে যাওয়ার উপক্রম কিংবা একেবারে এই খাদের কিনারে চলে যাওয়া যে নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর বিষয়ে বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব গোলাম সারোয়ার।